ওকে, সবাই দেখতে পাচ্ছ? সবাই জি কি স্যার, দেখতে দেখতে পাচ্ছ? পাচ্ছি। ওকে, তাহলে স্যার 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 কেমন আছেন আপনি? আমাদের আছি, ভালো আছি। আমার বিদ্যুৎ চলে গেছিল তো এই জন্য একটু 5 মিনিট দেরি হলো, বুঝছো? ঠিক আছে, আইপিএসও কাজ করছিল স্যার না। আমাদের প্রিপোজিশন কি শেষ? হ্যাঁ, প্রিপোজিশন এখানে শেষ। পরের যে প্র্যাকটিস ক্লাসে তোমাদের সলভ ক্লাস আছে না, সলভ ক্লাসে অন্য যে কয়েকটা আছে এগুলো ওইখানে আমরা ইয়ে করে দেবো, অ্যাড করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ব্যাখ্যা দিয়ে দেবো। আমরা ওই সলভ ক্লাসের সাথে প্রিপোজিশন এবং ভার্বটা সহকারে সলভ ক্লাস দেবো, ঠিক আছে? তো স্যার এই যে প্রিপোজিশনের প্র্যাকটিস শিট দেওয়া হবে? হ্যাঁ, প্র্যাকটিস দেওয়া হবে না কেন? প্র্যাকটিস তো আছেই, ওটা দিয়ে দেবো। আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের তো দেওয়া হবে না মনে হয় স্যার। সব ক্লাসের আছে, যেখানে প্র্যাকটিস যেটা লেখা আছে সেটা পেয়ে যাবে। লেখা আছে কি কি কমিটমেন্ট আছে সেটা দেখো আগে। হ্যাঁ আর এই বইয়ে তো সব পাবো, আর লেকচার হ্যাঁ শিট হ্যাঁ, দেখি। যেটা দেখা আছে সেটা দেখো না। আমার ওই মোজাম্মেলের সাথে হটলাইন তো আছে, আমাকে প্রশ্ন না করে হটলাইনে ফোন দো না, ওখানে বলো কি কি আছে এবং তোমরা আমি কি কি কমিটমেন্ট করেছি সেটা দেখো। এবং সেটা দেখে দেখো স্যার কি কি কমিটমেন্ট করেছে এবং কমিটমেন্ট স্যার রাখছে কিনা। না রাখলে 10 বার রাখবো, ঠিক আছে? হ্যাঁ, আর স্যার আপনার আসো, বইটা কবে পাবো? বইটা 23 তারিখ থেকে পাবা ইনশাল্লাহ। কালকে কালকে রাত 7টা 30-এ আমি লাইভে আসবো তো। কালকে রাত সাতটা জি স্যার। তিরিশে লাইভে আসবো, ফেসবুকে লাইভে আসবো। এবং এটাতে আমাদের উপরের লেভেলের 50-60 জন বিশেষ ক্যাডার থাকবে, বিভিন্ন ক্যাডারে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে এসপি পর্যায়ের, স্যার ডিসি পর্যায়ের, এবং কাস্টমসের জয়েন্ট কমিশনার, ট্যাক্সের জয়েন্ট কমিশনার পর্যায়ের, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকজন ইনশাল্লাহ আসবে। আশা করছি তাদের মুখ থেকে শুনবে লথু স্যার সম্পর্কে তারা কি বলেন, ঠিক আছে? মনে করো অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ, আর স্যার বিশেষ রেঞ্জটা ক্যাডাররা, কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, স্যার রেঞ্জ কেমন হবে, প্রাইস কেমন হবে বইয়ের বইটার? রেঞ্জ বেশি মানে সর্বোচ্চ 270 টাকার বেশি না। ওকে, একদম কমের স্যার মধ্যে রাখছি। ওকে স্যার। প্রোগ্রামের মানে চেয়ে স্যার একটু বেশি বইটা পাওয়া কিনলে যাবে? কি প্রিন্ট করা লাগবে আমাদের লেকচার শিট মানে ক্লাসে যেগুলো হচ্ছে? এই দেখো 516 পৃষ্ঠা, পেজ হচ্ছে 516 পৃষ্ঠা, ঠিক আছে? এটা আমি কালকেই বলে দেবো সব। জি হ্যাঁ, স্যার। আর ওকে স্যার, তোমার ওকে স্যার। এই 516 পৃষ্ঠা অনুযায়ী এখানে গ্রামার, লিটারেচার পুরোটা কভার করছে। আর বকবলের জন্য যেই যেই আমি যে ওয়ার্ডগুলো ইউজ করেছি বকবলের জন্য, এইটা পড়লেই তোমার এখান থেকে মনে করো তোমার 70% বকবলের এখান থেকে কভার করে ফেলবে, ঠিক আছে? তার উপরে স্যার আবার ওকে স্যার। বকবলের জন্য আমার আলাদা একটা ইয়া আসতেছে, এটা আমি হয়তো আচ্ছা এক স্যার, মাস পরে তোমরা জানতে পারবে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা যদি বইটা সংগ্রহ করি তাহলে কি আমাদের প্র্যাকটিস শিট গুলো স্যার কি ইয়ে করতে হবে, কপি তোমার করতে হবে? তোমরা কি মনে হয় বইটা কি, আমি কি মনে করছো বইটা এমনি দিয়েছি? তাহলে স্যার প্র্যাকটিস শিট বইয়ের গুলো মধ্যে তোমাকে না বলি, স্যার। আমি বলি বইয়ের মধ্যে এমসিকিউ কোশ্চেন আছে, ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস আছে 4টে অপশনের। এটা বিগত বছরের যত পরীক্ষা আছে, মনে করো অনেক বইয়ের মধ্যে মনে করো একই প্রশ্ন মনে করো 10 বার রিপিট করছে, ঠিক আছে? তো আমি একই প্রশ্ন 10 বার রিপিট করি না। যেই প্রশ্ন মনে করো 10 বার আসছে, আমি এই প্রশ্নটাকে একবারই লিখছি। হ্যাঁ, তো একবার লেখা থেকে হয়েছে অন্তত আমি 1 পৃষ্ঠা সেভ করছি, তাই না? যে কিভাবে আমি পুরো অন্য বইয়ে যা আছে তার চেয়ে বেশি দিয়েছি তথ্য, কিন্তু বইয়ের কলবর কমিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ এত বড় বই পড়ার চেয়ে আমি সেই শেষ তাহলে এমসিকিউ প্রশ্ন আছে। আবার মনে করো ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড বুঝো তো? যেখানে মানে 4টে অপশন থাকবে না, 4টে অপশন থাকবে না, এক কথায় প্রশ্ন করেছি এবং এটার প্রশ্নগুলো আগে দিয়ে তারপরে এটার উত্তর দিয়েছে, ঠিক আছে? ওখানে বিসিএস প্রিলির এমসিকিউ প্রশ্ন, রিটেনের প্রশ্ন, এরপর আমার নিজস্ব এক্সারসাইজ, ঠিক আছে? আমার নিজের এক্সারসাইজ, বিসিএস রিটেনের এক্সারসাইজ এবং প্রিলির এক্সারসাইজ, ঠিক আছে? এইভাবে দিয়েছি। যেখানে দরকার এক্সারসাইজ, যেই টপিক খুব গুরুত্বপূর্ণ সেই টপিকের উপর 3টে এক্সারসাইজ রাখছি। আর যেটা মোটামুটি চলে এমসিকিউতে চলে সেটাকে এমসিকিউ দিয়েছি। আর যেখানে মনে করো ফ্রেজ ইডিয়মস, সেখানে আর আমি এক্সারসাইজ দিইনি, কারণ ফ্রেজ ইডিয়মসে আমি যা দিয়েছি তোমরা যদি ওইটা পড়ো এবং ওই এক্সামগুলোর মধ্যে আমি সেই বাক্যগুলো নিয়েছি যেই বাক্যগুলোর ম্যাক্সিমাম বিভিন্ন পরীক্ষা আসছে, ঠিক আছে? প্রিলি পরীক্ষা বা রিটেন পরীক্ষা, অন্য যে কোনো পরীক্ষায়, তাহলে ওইটা তোমার পড়লে ফলো করলেই যথেষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি জাস্ট কৌশলী দিয়েছি এবং যেটা দিয়েছি তোমাদের আমার বিশ্বাস, ইফ ইউ বিলিভ মি, আমার মনে হয় তোমাদের আসলে হয়তো তোমরা ফিডব্যাকটা পরে পাবা আর কি। এখন তো আসলে ফিডব্যাক কেমন হবে জানি না, তাহলে পরীক্ষা আসলে হয়তো ফিডব্যাক বুঝতে পারবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি অনেক লাকি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, স্যার। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আর আমি দামও তোমাদের যেটা রাখছি মানে তোমাদের এই টাকা পকেট খরচের মধ্যেই রাখছি, যাতে করে মানে টাকাটা মানে মানে দিতে কোনো কষ্ট না হয়, ঠিক আছে? আর বইটা আচ্ছা পড়ার স্যার, পরে তারপরে তোমরা একটু মূল্যায়ন করে স্যার ওকে স্যার। আমাকে জানাইলে হয়তো আমি বুঝবো যে আমার শ্রমটা আমি তোমাদের জন্য কতটা শ্রম দিয়েছি আবার কি দিয়েছি, ঠিক আছে? তবে স্যার আমরা তো এমনি বেনিফিট পাচ্ছি আপনার ক্লাসগুলো থেকে, আর বইটা তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ক্লাসের চেয়ে বেশি থাকবে, ক্লাসের চেয়ে অনেক বেশি তথ্য থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, অবশ্যই স্যার, বইটা কুরিয়ারে অবশ্যই। আনতে পারবো তো স্যার? হ্যাঁ, কুরিয়ারে তো বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবা, অসুবিধা নেই। হ্যাঁ স্যার এটা আমরা কি লাইব্রেরিতে পাবো না? হ্যাঁ, ওকে স্যার, লাইব্রেরিতে তো অবশ্যই ওকে। পাবে, যে কোনো জনপ্রিয় লাইব্রেরিতে পাবে। হ্যাঁ,
23-24 Okay, তারিখের sir. মধ্যে সব জায়গায় চলে যাবে। 23-24 তারিখের মধ্যে সব জায়গায় চলে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, স্যার মিরপুরে হ্যালো, লাইব্রেরিতে পাওয়া যায়। হ্যাঁ স্যার মিউট করে দিয়ে ক্লাসটা নিলে মনে হয় ভালো হ্যাঁ হ্যাঁ হবে। দিচ্ছি, স্যার অসুবিধা নেই। মিরপুরে আমি কোন লাইব্রেরিতে পাওয়া যেতে পারে? হ্যাঁ, কোন লাইব্রেরিতে বলো, কোনটা বলছো? স্যার মিরপুর 10-এ কোন লাইব্রেরিতে ও পাওয়া মিরপুর যেতে 10-এ পারে? তুমি গীতাঞ্জলিতে পাবা, মিরপুর এসে 10-এ কোন লাইব্রেরিতে পাওয়া যেতে পারে? ও গীতাঞ্জলিতে পাবা, এশিয়াতে পাবা। স্যার কুমিল্লাতে? কুমিল্লাতে তুমি হয়তো রফিক লাইব্রেরিতে বা বিসমিল্লাহ লাইব্রেরিতে এগুলোতে পাবা আর কি। সিলেটে রাজশাহীতে কোন স্যার লাইব্রেরিতে পাবো? দিনাজপুরে আচ্ছা, এগুলো জানতে পারবো পরে, কালকে ইয়ে করো, অসুবিধা কমেন্ট দিও গ্রুপ, কালকে যখন লাইভে আসবো না তখন কমেন্ট দিও, অথবা আমার ইয়েতে বলো, সেটা পেয়ে যাবে। ক্লাসটা শুরু করেন স্যার। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ওকে। আজকে তোমাদের আমি তোমাদের লতিফ স্যার অনলাইন স্টাডি যে গ্রুপটা আছে, আমার অনলাইন স্টাডি গ্রুপের মধ্যে আমি তোমাদেরকে 2টা প্রশ্ন দিয়েছি। সেই প্রশ্নের মধ্যে অনেকে যারা আনসার করছে তারা বুঝতে পারছি তারা অনেকটা গাইড পরে আনসার করতেছে। ঠিক আছে, অনেকে যারা হোম আনসার করেছো এই আনসারটা ভুল আছে। ঠিক আছে, ওই যে দ্য লেডি, অনেকে হোম দিয়েছে, হোম আনসারটা কোনো অবস্থাতে হোম হবে না। তারপর হচ্ছে ওই যে ডো নট ওয়ারি ইংলিশ গ্রামার, এটা কি টু ডিফিকাল্ট হবে নাকি ডিফিকাল্ট এনাফ হবে? তাহলে অবশ্যই আনসার হবে ডিফিকাল্ট এনাফ। এটা অবশ্যই ব্যাখ্যা দিয়েছি মনে হয়। ডিফিকাল্ট এনাফ, এটা নেগেটিভ বাক্য, এনাফটা নেগেটিভ বাক্যে বসতে পারে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সব বাক্যে বসতে পারে, কিন্তু টুটা 2+2+ ভার্ব, এটা নিজেই নেগেটিভ, এটা নিজেই নেগেটিভ। অতএব এটার আগে নটের দরকার নাই, এটার আগে নটের দরকার নাই। তবে হ্যাঁ, স্পোকেনে কিছু কিছু এক্সাম্পল আছে বি ভার্বের পরে নট বসতে পারে, সেটা স্পোকেন ইংলিশে, রিটেনের জন্য না। ঠিক আছে, রিটেন ইংলিশে আমরা তো পরীক্ষা শিখবো রিটেনটা, তাই না? তাহলে এটা স্পোকেনে বি ভার্বের পরে নট ইউজ করতে পারে। নেভার টু লেট, ইট ইজ নেভার টু লেট। ঠিক আছে, নেভার টু লেট। ঠিক আছে, তাহলে এটি রিটেনের জন্য অবশ্যই এটা টু এর আগে নটের দরকার নাই, এটা অ্যাভয়েড করতে হবে। তাহলে যেহেতু এখানে টু এর আগে নট আছে, তাহলে এই অ্যান্সারটা হবে না, অ্যান্সারটা এইটি হবে। আমি তোমাদের ওই গ্রুপে আছো কিনা, তোমরা কি লতিফ স্যার অনলাইন স্টাডি গ্রুপ এটার মেম্বার আছো তো তোমরা নাকি? লতিফ স্যার অনলাইন স্টাডি গ্রুপ এটার মেম্বার আছো কি? ওকে, ওখানে 2টা প্রশ্ন করেছি, ওই প্রশ্নগুলো উত্তরটা এ করে নিও। হ্যাঁ, ঠিক আছে, আমরা ভার্বে চলে যাই। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের, আমরা প্রিপোজিশনের উপর আরেকটা ক্লাস দেই নাই, কারণ তোমাদের ওই ভোকাবুলারিতে ফ্রেজ এন্ড ইডিয়মসের উপর একটা ক্লাস আছে, ফ্রেজ এন্ড ইডিয়মসের উপর একটা ক্লাস আছে। ঠিক আছে, ওই ফ্রেজ এন্ড ইডিয়মসের মধ্যে যে প্রিপোজিশনের বাকি অংশ ওখানে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার ভার্বের ইয়েতে আসো। তাহলে ভার্ব, তাহলে আমরা ভার্ব চেনার উপায় তোমাদের ভোকাবুলারিতে ভার্ব চেনার উপরে একটা ক্লাস আছে, সাফিক্স এন্ড প্রিফিক্সের ক্লাস আছে ভার্ব চেনার উপরে। ঠিক আছে, সাফিক্স, প্রিফিক্স এন্ড এফিক্স, এটার উপর একটা ক্লাস আছে। সেখানে সাফিক্সের সাহায্যে, প্রিফিক্সের সাহায্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কিভাবে চেনা যায় সেখানে আলোচনা হবে। এই জন্য এই ভার্বের মধ্যে আমরা সাফিক্স এফিক্সটা এখানে আলোচনা আনবো না, আমরা সরাসরি ডায়াগ্রামে চলে যাব। ঠিক আছে, ওকে। তাহলে ভার্ব প্রথমত আমরা জানবো 2 প্রকার। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আবার নন ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার। ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের বি3, পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস বি3।
আর জিরান মানে তো ভার প্লাস আইনজি, এটা তোমার জানা আছে। ইনফিনিটিভ, ইনফিনিটিভের মধ্যে একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, প্রগ্রেসিভ ইনফিনিটিভ। ফাইনাইট ভার্ব মূলত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট ভার্ব মূলত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। Okay, the lady dash you are sending the letter to is a divorcee. Answer who হবে, আনসারটা হু হবে। এখানে তো লাস্টের ভার্ব কি ইজ না, লাস্টের ভার্বটা কি ইজ, তো ইজের আগে তো সাবজেক্ট নাই, এই কারণে হু হবে। আর যদি এখানে লেডির পরে যদি টু থাকতো, দ্য লেডি টু, যদি থাকতো দ্য লেডি টু ড্যাশ ইউ আর সেন্ডিং, তো টু থাকলে এটা হুম হতো, কারণ টু হুম। হ্যাঁ, টু থাকলে হুম হতো, কারণ টু এর পর অবজেক্ট ফর্ম। আর যেহেতু টুটা এখানে আগে নাই পরে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই লাস্টের ভার্বটা অনুযায়ী নিব। হ্যাঁ, লাস্টের ভার্ব হচ্ছে ইজের আগে সাবজেক্ট নাই, এই কারণে হু হবে, এই কারণে হু হবে। ঠিক আছে, এটা অনেক গাইডে এটা আনসারটা ভুল আছে। সিরাজুস সালিন, বুঝতে পারছো তুমি? ওকে, এবার আসো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্বের অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব একটা হচ্ছে সিম্পল অক্সিলিয়ারি, আরেকটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি, আরেকটা হচ্ছে সেমি মডাল। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব এটা আবার দুই প্রকার, প্রিন্সিপাল ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল এন্ড অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্ব অপর নাম হচ্ছে মেইন ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ছাড়াও আমরা আরও কিছু ভার্ব নিয়ে আলোচনা করব। যেমন মনে করো কজেটিভ ভার্ব। ঠিক আছে, কজেটিভ ভার্ব, প্রভার্ব, এমফেটিক ভার্ব।
ঠিক আছে? তাহলে এগুলো আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? আমরা যে কোনো একটা ভার্বকে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি, নন ফাইনাইট ভার্ব দ্বারা শুরু করছি। নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা ক্লজ আর ফ্রেজে আলোচনা করেছি। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব কাকে বলে এটা সম্পর্কে আমরা ক্লজ এবং ফ্রেজে আলোচনা করছি। যেই ভার্বের টেন্স আইডেন্টিফাই করা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল এগুলো হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা প্রথমে আমরা শুরু করব ইনফিনিটিভ দিয়ে শুরু করব, ঠিক আছে? তো নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা শুরু করব ইনফিনিটিভ দিয়ে। আমরা সরাসরি শ্রেণীকরণে চলে যাই। নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা জিরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। তাহলে আমরা ইনফিনিটিভের মধ্যে আমরা প্রথমে যাই সিম্পল ইনফিনিটিভ। সিম্পল সিম্পল ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের মধ্যে প্রথমে কি আছে? সিম্পল ইনফিনিটিভ। হ্যাঁ, তাহলে ইনফিনিটিভের মধ্যে প্রথমে আছে সিম্পল ইনফিনিটিভ, তারপরে বেয়ার ইনফিনিটিভ, তারপরে পারফেক্ট, এইভাবে না, তাই না? তাহলে আমরা প্রথমে সিম্পল ইনফিনিটিভ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো লেখো সিম্পল ইনফিনিটিভ। লেখো সিম্পল ইনফিনিটিভের একটি ফর্ম হচ্ছে টু প্লাস V1। দেখো সিম্পল ইনফিনিটিভের একটি ফর্ম কি বলো? টু প্লাস V1। টু প্লাস V1 বলতে যেমন মনে করো টু ডু, টু হ্যাভ, টু বি। এই ডু হচ্ছে V1, ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে ডু এর আগে টু আছে। হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, হ্যাভের আগে টু আছে, টু হ্যাভ। বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, টু বি। ওকে, টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি, টু হ্যাভ, টু ডু। ও আসো। তাহলে দেখো সিম্পল ইনফিনিটিভ মানে কি? টু প্লাস V1। ভার্বের বেস ফর্মের আগে টু বসলে এটা হয় সিম্পল ইনফিনিটিভ। যেমন এক্সাম্পল হচ্ছে সিম্পল ইনফিনিটিভের একটি ফর্ম হচ্ছে ভার্বের বেস ফর্মের আগে টু থাকবে। যেমন ডু এর আগে টু থাকলে টু ডু, টু গো, টু সি। এটা হচ্ছে টু হ্যাভ হবে, টু এর পরে হ্যাভ হবে। হ্যাভ হচ্ছে বেস ফর্ম। টু হ্যাজ হবে না কখনো, টু হ্যাজ, টু হ্যাড কখনো হবে না, টু হ্যাভ হবে। আবার বি হচ্ছে বেস ফর্ম, বি হচ্ছে কি বেস ফর্ম। এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে টু এর পরে বি হবে, টু ইজ হবে না, টু বি হবে। তাহলে এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম এগুলা। এবার লেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম হচ্ছে টু বি, এই যে টু বি ডান। এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। বলো টু বি ডান, টু বি সিন, ঠিক আছে, টু বি ক্যান্সেলড ইত্যাদি। হ্যাঁ, হ্যাঁ, টু বি সাবমিটেড, ঠিক আছে, টু বি আস্কড। এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। তাহলে সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এগুলা, আর সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম হচ্ছে এইটা। ডানের জায়গায় যে কোনো ভার্বের পাস্ট পার্সন, টু বি ডান, টু বি আস্কড ইত্যাদি। হ্যাঁ,
ঠিক আছে? এবার লেখো টুকে ইনফিনিটিভ মার্কার বলে। টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। উদ্দেশ্য বা কারণ বোঝালে ভার্বের আগে টু বসে। ফর বসে না। হ্যাঁ, টু বি ডান মানে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কোনো ভার্ব দ্বারা যদি উদ্দেশ্য বা কারণ বোঝায় তাহলে ওই ভার্বের আগে টু বসে, ফর বসে না। ঠিক আছে? এইটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ সম্পর্কে এই তথ্যগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। কয়েকটা এক্সাম্পল দেখো। যেমন বলো আই ফোন্ড, বলো আই ফোন্ড ফর ইনভাইটিং হিম। বলো আই ফোন, আমি ফোন করেছিলাম ফর ইনভাইটিং হিম, তাকে ফোন করার জন্য। তাহলে আই ফোন, আমি ফোন করেছিলাম, কেন ফোন করেছিলাম? ফর ইনভাইটিং হবে নাকি টু ইনভাইট? আনসার হবে টু ইনভাইট। আই ফোন টু ইনভাইট হিম। বলো আই ফোন টু ইনভাইট হিম, আমি তাকে ইনভাইট দাওয়াত করার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে? যেমন দেখো আই we come here for learning English. We come here for learning English. তাহলে for learning কারেক্ট আছে না ভুল আছে? তাহলে we come here, আমরা এখানে আসি। বলো কেন আসি? for learning নাকি to learn? তাহলে টু লার্ন ইংলিশ। তাহলে ফর লার্নিংটা হয়ে যাবে টু লার্ন। ফর লার্নিংটা কি হয়ে যাবে? বলো টু লার্ন হয়ে যাবে। তাহলে ফর লার্নিংয়ের পরিবর্তে বলতে হবে টু লার্ন। তাহলে উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আমরা এখানে আসি কেন আসি? বলো টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে আসি। ওকে, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কোনো ভার্ব দ্বারা উদ্দেশ্য বা কারণ বোঝালে ওই ভার্বের আগে টু বসে, টু এর পরে ভার্বের কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। এবার প্রশ্ন হচ্ছে আমরা ভার্বের আগে টু কখন বসাবো নাকি? তো লেখো যে সকল ভার্বের পরে সিম্পল ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব বসে সেই ভার্বগুলো হচ্ছে নিম্নরূপ। লেখো কোন কোন ভার্বের পরে সিম্পল ইনফিনিটিভ বসে, আমরা তার একটা তালিকা মনে রাখতে হবে। তো লেখো যে সকল ভার্বের পরে সিম্পল ইনফিনিটিভ বসে সেই ভার্বগুলো হচ্ছে নিম্নরূপ। আবার লেখো যে সকল ভার্বের পরে সিম্পল ইনফিনিটিভ বসে সেই ভার্বগুলো হচ্ছে নিম্নরূপ। আবার বলছি যে সকল ভার্বের পরে সিম্পল ইনফিনিটিভ বসে সেই ভার্বগুলো হচ্ছে নিম্নরূপ। যে সকল ভার্বের পরে
সিম্পল ইনফিনিটিভ বসে সেই ভার্বগুলো হচ্ছে নিম্নরূপ। ঠিক আছে, যে সকল ভার্বের পরে সিম্পল ইনফিনিটিভ বসে সেই ভার্বগুলো হচ্ছে নিম্নরূপ। যেমন দেখো, অ্যাপিয়ার, এফোর্ট, এগ্রি, অ্যারেঞ্জ, ব্যাগ, bother, claim, consent, decide, deserve, expect, fail, feign, intend, know, learn, mean, manage, need, offer, plan, prepare, promise, pretend, seem, struggle, refuse, threaten, would like, want, wish, vow, volunteer। তাহলে এই ভার্বগুলির পরে, হ্যাঁ, পরে বলো সিম্পল ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব বসে। তাহলে যে সকল ভার্বের পরে সিম্পল ইনফিনিটিভ বসে সেই ভার্বগুলি হচ্ছে এখানে আমি উল্লেখ করে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু মুখস্থই বলছি। হ্যাঁ, আমি দেখে বলি নাই, মুখস্থই বলছি। ঠিক আছে, তো তোমরা এই ভার্বগুলো মুখস্থ করে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বলো ভাও মানে শপথ করা। ভাও মানে কি? শপথ করা, ওয়াও না।
তাহলে মিন আছে, মিন মিন মিন। ফেইন মানে ভান করা, ফেইন মানে ভান করা। প্রিটেন্ড, ফেইন মানে প্রিটেন্ড। হ্যাঁ 29 অক্টোবরে প্রিলি হবে। এদের পরে সিম্পল ইনফিনিটিভ বসে এই ভার্বগুলির পরে। বলো এই ভার্বগুলির পরে বলো 2 প্লাস ভার বসে, ভার প্লাস আইএনজি বসে না। যেমন আই, বলো আই নিড টু গেট এ জব। আই নিড টু গেট এ জব, তাহলে নিডের পরে ইনফিনিটিভ। হ্যাঁ, যেমন আই ডিড নট মিন টু হার্ট ইউ। ঠিক আছে? আবারও বলছি, আমি বারবার বলে দিয়েছি, প্রিলি 29 অক্টোবর হবে, রিটেন নভেম্বরে হবে। হ্যাঁ, যারা রিটেন নভেম্বরে দিবে নভেম্বর নিয়ে চিন্তা করো, আর যারা প্রিলি দিবে তারা 29 অক্টোবর প্রিলি দেওয়ার চিন্তা করো। ঠিক আছে? এটি আর কোনো কথা নেই। হ্যাঁ, যেমন have I promised, buying নাকি to buy। তাহলে have I promised, তাহলে প্রমিসের পরে কি জিরান্ড হবে নাকি ইনফিনিটিভ হবে? তাহলে হ্যাভ আই প্রমিস টু বাই ইউ দ্য মুন। আমি কি তোমাদেরকে চাঁদ চাইলে চাঁদ কিনে দেবো বলেছিলাম? ঠিক আছে? I cannot afford buying নাকি to buy a car। বলো let alone a so I cannot afford to buy, so I cannot afford buying হবে নাকি to buy? I cannot afford বলো to buy a bike, let alone a car। আমি বাইকই কিনতে পারি না, আবার গাড়ি। এই লিস্টটা মনে রাখতে হবে। হ্যাঁ, এতে প্রশ্ন আসে। ঠিক আছে? তাইলে ঠিক আছে, এই লিস্টের মধ্যে এই ভার্বটা ঢুকাও। বলে এই ভার্বটা নাও।
ফরবিড, এটাও নাও। বলো এই লিস্টের মধ্যে এই 12টা এবং এই দুইটা এই লিস্টের মধ্যে যাবে, হ্যাঁ ঠিক আছে। ডো নট হেজিটেট টু ask me anything. Do not hesitate to ask. তাহলে hesitate-এর পরে ইনফিনিটিভ, হ্যাঁ ওকে। হি forbade, বলো forbid, forbid-এর পাশে আছে forbade, হি forbade me, ঠিক আছে। বলো টু গো, তাহলে হি ফরবেড মি টু গো, হ্যাঁ এটা একটা পরীক্ষা আসছিল, তাহলে আমরা এইটাকে আনসার হিসেবে নেব, হ্যাঁ টু গো। হি ফরবেড মি টু গো। I was forbidden to do it. I was forbidden to go there. He forbade me to go there. ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এগুলো পরীক্ষা থেকে প্রশ্ন নেওয়া, হ্যাঁ এই প্রশ্নগুলো পরীক্ষা আসছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো পরীক্ষা আসছে, এটা একটু খেয়াল করবে। আর বইয়ের মধ্যে এক্সারসাইজের পাশাপাশি আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি, দয়া করে ওই প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট। এক্সারসাইজের পাশাপাশি আমি যেই প্রত্যেকটা রুলের সাথে যে এক্সাম্পলগুলো দিয়েছি, প্রত্যেকটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, কোনো কোনো সময় কাজে লাগতে পারে ইনশাল্লাহ। এগুলো একটু ভালো করে দেখে নেবে যদি বই কখনো কেনা হয়, হ্যাঁ। বেয়ার ইনফিনিটিভ, বা এটাকে বলা হয় জিরো ইনফিনিটিভ। বলো বেয়ার ইনফিনিটিভ বা বলো জিরো ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের অপর নাম হচ্ছে বলো জিরো ইনফিনিটিভ। লেখো হয়েছে, লেখো জিরো ইনফিনিটিভ বলতে কি বোঝায়। লেখো কোনো ভার্বের আগে, বলো কোনো ভার্বের আগে, বলো টু উজ্জ বা, বলো কোনো ভার্বের আগে টু যদি সাইলেন্ট বা উজ্জ থাকলে ওই ভার্বকে বলে বলো বেয়ার ইনফিনিটিভ। কোনো ভার্বের আগে টু উজ্জ থাকলে ওই ভার্বকে বলে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। লেখো তাহলে কোনো ভার্বের আগে টুটা যদি উজ্জ থাকে তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যেমন সি ওয়াচ, নোটিস, observe, feel, help, hear, make, beat, এবং লেট। হ্যাঁ কীভাবে বুঝবে আগে লেখো, তালিকাটা মনে রাখো। বলো সি ওয়াচ, নোটিস, অবজার্ভ, ফিল, হেল্প, হিয়ার, মেক, বিট এবং লেট। ঠিক আছে,
তাহলে এইভাবে মুখস্থ রাখতে হবে সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল এন্ড ফিয়ার মেক বিট এবং লেট বলো এই ভার্বগুলির পরে বলো এই ভার্বগুলির পরে আগে না এই ভার্বগুলির পরে বলো অ্যাক্টিভ ভয়েসে বলো বেয়ার ইনফিনিটিভ বসবে তাহলে বলো এই ভার্বগুলির পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসবে তাহলে এই ভার্বগুলির পরে যদি ভার থাকে তাহলে ওই ভার্বের আগে টুটা উজ্জ থাকবে হ্যাঁ এবার বুঝছো তো কীভাবে বুঝবা তাহলে এই ভার্বগুলির পরে অ্যাক্টিভ ভয়েসে বলো বেয়ার ইনফিনিটিভ বসবে কিন্তু কিন্তু লেখো কিন্তু লেট সারা লেখো কিন্তু লেট সারা বাকি ভার্বগুলির পরে পেসিভ ভয়েসে বলো সিম্পল ইনফিনিটিভ অর্থাৎ টু বসবে কিন্তু লেট সারা বাকি ভার্বগুলির পরে পেসিভ ভয়েসে বলো কি সিম্পল ইনফিনিটিভ অর্থাৎ টু বসবে তাহলে অ্যাক্টিভ ভয়েসে টু বসবে না লেটটা উজ্জ থাকবে টুটা উজ্জ থাকবে বেয়ার ইনফিনিটিভ আর পেসিভ ভয়েসে সিম্পল ইনফিনিটিভ ঠিক আছে তাহলে এই ভার্বগুলির পরে যেমন আই সি এর পাশে স আই স হিম বলো আই স হিম বলো গ নিব নাকি টু গ নিব বলো আই স হিম তাহলে স এর পরে কি বেয়ার নিব নাকি সিম্পল নিব তাহলে অ্যাক্টিভ ভয়েসে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে কি নেব বেয়ার ইনফিনিটিভ আই স হিম গ এই গটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ তাহলে পরীক্ষা আসছে আই স হিম গ এটা কোন বা কি বলো ইনফিনিটিভ জিরান পার্টিসিপল মেইন ভার্ব পরীক্ষা আসছিল 43 সরি হ্যাঁ 41 আসছিল তাহলে আই স হিম গ এরকম একটা প্রশ্ন আসছিল হ্যাঁ তাহলে গটা কি বলো ইনফিনিটিভ এই গ এর আগে টু উজ্জ আছে এটা আমার লেকচারে ছিল হ্যাঁ আই স হিম গ আমি বলেছি সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল হেল্প ফিয়ার মেক বিড এবং লেট এই ভার্বগুলির পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু উজ্জ থাকবে কিন্তু লেট সারা বাকি ভার্বগুলির পরে পেসিভ ভয়েসে সিম্পল ইনফিনিটিভ অর্থাৎ টু বসবে পেসিভ ভয়েসে টু বসবে অ্যাক্টিভে টু বসবে না তাহলে এইটা অ্যাক্টিভ ভয়েস আই স হিম তাহলে অ্যাক্টিভ ভয়েস বেয়ার ইনফিনিটিভ আবার এটা অ্যাক্টিভ থেকে যদি আমি পেসিভ করি দেখো অ্যাক্টিভ থেকে যদি এটা পেসিভ করো পেসিভ করলে কি হবে অবজেক্টটাকে সাবজেক্ট করলে হিমের সাবজেক্ট কি হি তাহলে হি ওয়াজ সিন ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে এম ইজ আর ওয়াজ থাকলে এটা পেসিভ ভয়েস পাস্ট পার্টিসিপলের আগে এম ইজ আর ওয়াজ থাকলে এটা পেসিভ ভয়েস তাহলে ওয়াজ সিন পেসিভ তাহলে কি অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ পেসিভে সিম্পল ইনফিনিটিভ তাহলে হি ওয়াজ সিন বলো হি ওয়াজ সিন গো নাকি টু গো কোনটা বলবা তাহলে বেয়ার ইনফিনিটিভ তাহলে পেসিভে সিম্পল ইনফিনিটিভ বলো হি ওয়াজ সিন টু গো বলো হি ওয়াজ সিন টু গো ঠিক আছে কখন আইএনজি বসবে একটু পরে শিখি না আগে এটা শিখতেছি এগুলো শিখি ধাপে ধাপে যাই নাকি একসাথে সব বলে ফেলবো নাকি কি বলো মানে সব কিছুর একটা সিস্টেমে চলা ভালো না আমরা ধাপে ধাপে শিখি হ্যাঁ আমরা বেয়ার ইনফিনিটিভের জন্য কোন ভার্বগুলো দরকার সিম্পল ইনফিনিটিভের জন্য কোন ভার্বগুলো দরকার আবার ভার্বের সাথে পরে জিরান বসে কখন সেটার জন্য একটা ভার্বের তালিকা আছে এটা একটু পরে যায় সব একসাথে করে ফেলে বলেই আমাদের লার্নিং হয় না ঠিক আছে সব একসাথে করে ফেলো গুলিয়ে ফেলো এই জন্য লার্নিংটা হয় না একটার সাথে আরেকটা মিলিয়ে ফেললে তো ভুল হবেই পরীক্ষায় যেহেতু এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তাই না এগুলো মুখস্থের বিষয় এবং সিস্টেমে চলতে হবে তাই না তো এগুলো একটু দেখো তাহলে অ্যাক্টিভে এদের পরে বেয়ার ইনফিনিটিভ কিন্তু পেসিভে সিম্পল ইনফিনিটিভ ঠিক আছে আবার দেখো অ্যাক্টিভ মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব বলে অ্যাক্টিভ মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব আর পেসিভ মানে কি পেসিভ মানে হচ্ছে এই প্যাটার্নটা পাস্ট পার্টিসিপলের আগে এম ইজ আর ওয়াজ থাকলে এটা পেসিভ বলো পাস্ট পার্টিসিপলের আগে এম ইজ আর ওয়াজ থাকলে বাক্যটা পেসিভ তাহলে ওয়াজ সিন ওয়াজ ডান এটা হচ্ছে পেসিভ এইটুকু মনে রাখবে হ্যাঁ ঠিক আছে
যেমন হি, বলো বলো হি মেড মি, ডু হবে নাকি টু ডু? তাহলে হি মেড মি ডু নাকি টু ডু? তাহলে মেডের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ, তাহলে ডু হবে। হি মেড মি ডু ইট, সে আমাকে দিয়ে এটা করালো। এবার পেসিভ, তাহলে মি হচ্ছে অবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট কি? আই, বলো ওয়াজ মেড, তাহলে মেডের আগে ওয়াজ আছে, তার মানে এটা পেসিভ। তাহলে আই ওয়াজ মেড, বলো ডু হবে নাকি টু ডু? তাহলে কি হবে? ওয়াজ মেড, বলো টু ডু ইট। আই ওয়াজ মেড টু ডু ইট। তাহলে পেসিভে সিম্পল হয়ে যাবে, অ্যাক্টিভে বেয়ার হবে, পেসিভে সিম্পল হবে। তাহলে এই ভার্বগুলো মুখস্থ করতে হবে। বলো সি ওয়াচ, নোটিস অফ দ্য ফিলাডেলফিয়া, মেকবিট এবং লেট, এভাবে মুখস্থ। হ্যাঁ, আর লেটার পরে সবসময় অ্যাক্টিভ ভয়েস হবে, ঠিক আছে? অ্যাক্টিভ, বলো লেটার পরে সবসময় বেয়ার। যেমন হি, দেখো হি লেট মি ইউজ ইজ বাইক। এবার পেসিভ দেখো, আই, বলো আই ওয়াজ লেট, দেখো বেয়ার বেয়ার বেয়ার। সো লেটার পরে অ্যাক্টিভও বেয়ার, পেসিভও বেয়ার। লেটার পরে অ্যাক্টিভ ভয়েসও বেয়ার, পেসিভও বেয়ার। বেয়ার মানে কি? ভার্বটার আগে টু থাকবে না। ওকে, নুটাকেও বেয়ার বলে। ব্রিটিশ ইংলিশে নুটা বেয়ার, বলো টুটা বসে না, ঠিক আছে? আই হ্যাভ নেভার নোন হিম স্মোক, বলো আই হ্যাভ নেভার নোন হিম স্মোক, আমি কখনো জানতাম না তিনি ধূমপান করেন। তিনি ধূমপান করেন আমি এটা জানতাম না, কখনোই জানতাম না। আই হ্যাভ নেভার নোন হিম, হ্যাঁ, স্মোক, কিন্তু আমেরিকান হবে আই হ্যাভ নেভার নোন হিম টু স্মোক, ঠিক আছে? আমরা ব্রিটিশ ইংলিশটাকে নেব। হ্যাঁ, বলো পরীক্ষার জন্য, রিটেনের জন্য ব্রিটিশ ইংলিশটাকে নেব, আমেরিকানটাকে না। ইনফর্মাল, স্পোকেন কিংবা আমেরিকান ইংলিশটা পরীক্ষায় নেওয়া যাবে না, ঠিক আছে? পরীক্ষার জন্য আমরা রিটেন ইংলিশটাকে নেব, ব্রিটিশ ইংলিশটাকে নেব, এটা সবসময় মাথা রাখবে। হ্যাঁ, এই সবের বিস্তারিত ব্যাখ্যা আছে ইনশাল্লাহ বই। হ্যাঁ, এই সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ একদম পিন পয়েন্ট আকারে ধরে ধরে সব বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে অ্যাকুরেটলি। হ্যাঁ, সবচেয়ে বড় হচ্ছে অ্যাকুরেট ব্যাখ্যাটা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তারপরে আসো তবে লেখো, তবে সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল এবং হিয়ার। বলো তবে সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল এবং হিয়ার। সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল এবং হিয়ার। আবার বলো সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল এবং হিয়ার। সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল এবং হিয়ার। বলো এই ভার্বগুলির পরে লেখো বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। বলো এই ভার্বগুলির পরে বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল উভয় বসতে পারে। এই ভার্বগুলির পরে বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল উভয় বসতে পারে, ঠিক আছে? এই ভার্বগুলির পরে বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল উভয় বসতে পারে, ঠিক আছে? এই ভার্বগুলির পরে বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল উভয় বসতে পারে।
উভয় যদি থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল নেবে। ঠিক আছে, এই ভার্বগুলির পরে বেয়ার ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল উভয় বসতে পারে, তবে দুটোই যদি অপশন থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল নেবে। যেমন যেমন দেখো, আই স হিম গ নাকি টু গ, কোনটা নিবে? গ। অর বলো আই স হিম, বলো গোয়িং অবলিক টু গ, কোনটা নিবা? স হিম গ অথবা স হিম গোয়িং। তাহলে বেয়ার ইনফিনিটিভ প্রেজেন্ট পার্টিসিপল দুটাই আমরা, এটাও কারেক্ট এটাও কারেক্ট। আবার যদি দুইটাই যদি থাকে, আই স হিম গ অবলিক গোয়িং, এরূপ ক্ষেত্রে কি করবা? এখানে কিন্তু দুইটাই কারেক্ট, যেহেতু দুইটাই অপশনে দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাকে প্রায়োরিটি দিব এই ভার্বগুলির ক্ষেত্রে। বলো দুইটাই কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট। তাহলে দুইটাই যদি থাকে এ আর বিতে, তাহলে নিতে হবে তো একটা। ঠিক আছে, এত দাগ পরে ওকে। তাহলে বেয়ার ইনফিনিটিভ কিভাবে চেনা যায় সেটা আমরা শিখলাম। হ্যাঁ, লেখো পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ, তাহলে এটা একটা ইনফিনিটিভ। ঠিক আছে, পারফেক্ট ইনফিনিটিভ একটা ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ একটা ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ একটা ইনফিনিটিভ। হ্যাঁ, সমস্যা কি? না না, সমস্যা নেই। ওকে, এবার শোনো, শুনতে পাচ্ছ তোমরা সবাই? না না, আমি মিউট করে রেখেছি, সমস্যা নেই। হ্যাঁ, আমি কিছু বলি নাই, আমি নিজে মিউট করে রেখেছিলাম, একটু কথা অন্য কথা হচ্ছিল তো এই জন্য। হ্যাঁ, ঠিক আছে, তো লেখো পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভের একটি ফর্ম হচ্ছে টু হ্যাভ প্লাস B3। বলো টু হ্যাভ প্লাস B3, যেমন কি, যেমন লেখো টু হ্যাভ ডান,
এটুকু হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ অ্যাক্টিভ ফর্ম। পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ ফর্ম হচ্ছে টু হ্যাভ বিন প্লাস B3, যেমন টু হ্যাভ বিন ডান। তাহলে টু হ্যাভ বিন ডান এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম, আর টু হ্যাভ ডান এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের বলো অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে? হ্যাঁ পাওয়া যাবে এটা 23 তারিখে পাবা। হ্যাঁ ইনশাল্লাহ 23 তারিখে এসে তো পাবা, গীতাঞ্জলি তো পাবা। হ্যাঁ সব জায়গায় পাবা। এটা 270 টাকার মধ্যে পাবা ইনশাল্লাহ। ওকে, 516 পৃষ্ঠা। হ্যাঁ সম্পূর্ণ একটা ডিটেল ইয়ে পাবা। চেষ্টা করেছি সম্পূর্ণ একদম অথেন্টিসিটি মেনটেন করে, এবং একটা টপিকের উপর বিস্তারিত আলোচনা আছে, পড়লেই বুঝতে পারবো আশা করি ইয়ে পাবা। ওকে ওকে ওকে। তাহলে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম, পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ ফর্ম, একটু ভালো করে পড়ে নাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো, ইনফিনিটিভ কি টেন্সের মধ্যে পড়ে? আরে একটা জিনিস আগে শিখো, নন ফাইনাইট ভার্ব মানে কি? নন ফাইনাইট ভার্বের কি টেন্স হয়? নন ফাইনাইট ভার্বের কি টেন্স হয়? তাহলে নন ফাইনাইট ভার্বের টেন্স হয় না। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? ইনফিনিটিভ একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে ইনফিনিটিভের মধ্যে বলো সিম্পল ইনফিনিটিভ, এটা একটা নন ফাইনাইট, বেয়ার ইনফিনিটিভ নন ফাইনাইট, পারফেক্ট ইনফিনিটিভ নন ফাইনাইট। তাহলে নন ফাইনাইট ভার্বের কোনো টেন্স হয় না। ঠিক আছে? নন ফাইনাইট ভার্বের কোনো টেন্স হয় না, এটা মাথায় রাখবে। হ্যাঁ ঠিক আছে। টেন্স হবে শুধু ফাইনাইট ভার্বের। হ্যাঁ এবার আসো, আমরা কখন পারফেক্ট ইনফিনিটিভটা নিব কখন? টু এর পরে আমরা সিম্পল না নিয়ে পারফেক্ট নিব কখন? লেখো, পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা কোনো কাজ ইতিমধ্যে করা হয়েছে বোঝায়। পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা কোনো কাজ ইতিমধ্যে করা হয়েছে বোঝায়। পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা কোনো কাজ ইতিমধ্যে করা হয়েছে বোঝায়। লেখছে, তাহলে পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা কোনো কাজ ইতিমধ্যে করা হয়েছে বোঝায়। অর্থাৎ কোনো বাক্যে অতীতকালের উল্লেখ থাকলে, লেখো অতীতকালের উল্লেখ থাকলে, যেমন ইয়েস্টারডে, অথবা অতীতকালকে নির্দেশ করে এমন কিছু বোঝা গেলে, লেখো অতীতকালকে নির্দেশ করে এমন কিছু বোঝা গেলে ওই বাক্যে সিম্পল ইনফিনিটিভের পরিবর্তে পারফেক্ট ইনফিনিটিভ বসে। সিম্পল ইনফিনিটিভের পরিবর্তে বলো পারফেক্ট ইনফিনিটিভ বসে। তাহলে কোনো বাক্যে অতীতকালের উল্লেখ থাকলে কিংবা অতীতকালকে নির্দেশ করে এমন কিছু বোঝা গেলে ওই বাক্যে আমরা সিম্পল ইনফিনিটিভের পরিবর্তে আমরা পারফেক্ট ইনফিনিটিভ নেব। ঠিক আছে? তাহলে পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা কোনো কাজ ইতিমধ্যে করা হয়েছে বোঝায়, কাজটা পারফেক্ট হয়ে গেছে, মনে করো কাজটা হয়ে গেছে, এটা বোঝায়। ঠিক আছে? যেমন মনে করো, যেমন দেখো, আই এম সরি, মনে করো ডিস্টার্ব ইউ ইয়েস্টারডে। তাহলে ডিস্টার্ব এন্ড সরির পরে কি বসে? যদি টু থাকে তাহলে অপশন এতে আছে টু ডিস্টার্ব। বিতে আছে টু হ্যাভ
ডিস্টার্ব কোনটা নেবা? তাহলে সরির পরে টু বসলে টু এর পরে সিম্পল এবং পারফেক্ট। এখন সিম্পল নেবো না পারফেক্ট নেব? যেহেতু ইয়েস্টারডে অতীতকাল, বলো আই এম সরি, আমি সরি বলছি এই মুহূর্তে। তাহলে কেন সরি? বলো তোমাকে ডিস্টার্ব করেছি গতকাল। তাহলে গতকাল ডিস্টার্ব করার জন্য, তাহলে গতকাল কি বর্তমান না অতীত? অতীত। তাহলে কি হবে? তাহলে পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা কি হয়েছে? টু হ্যাভ ডিস্টার্বড। তাহলে আই এম সরি, আমি দুঃখিত, টু হ্যাভ ডিস্টার্বড ইউ ইয়েস্টারডে, দ্যাট ইজ আই ডিস্টার্বড ইউ ইয়েস্টারডে অ্যান্ড আই এম সরি ফর দিস টুডে। ঠিক আছে? তাহলে আই এম সরি টু ডিস্টার্ব ইউ ইয়েস্টারডে মানে কি? যে আই ডিস্টার্বড ইউ ইয়েস্টারডে অ্যান্ড আই এম সরি ফর দিস টুডে, যে গতকাল আমি তোমাকে ডিস্টার্ব করেছিলাম এই জন্য আজকে দুঃখিত। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা এই অতীতকালকে বোঝায়। টু হ্যাভ ডিস্টার্ব মানে আই ডিস্টার্বড। বলো আই ডিস্টার্বড, যেই কথা টু হ্যাভ ডিস্টার্বড একই অর্থ বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভ পরীক্ষায় যদি একসাথে থাকে তাহলে কৌশলে সিম্পল না নিয়ে পারফেক্টটাকে নিবা। সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভ যদি একসাথে থাকে তাহলে কৌশলে কোনটা নিবা? সিম্পল না নিয়ে আনসারটা নিবা পারফেক্ট। এটা কৌশল, এই কৌশলটা অ্যাপ্লাই করতে পারো। যেমন পরীক্ষা আসছে the Parthenon is said erect in the age of বলো Pericles. The Parthenon is said erect in the age of Pericles. পেরিক্লিস হচ্ছে একজন রাজার নাম। পেরিক্লিস কি একজন রাজার নাম, আর পার্থেনন হচ্ছে কি একটা বলো মন্দিরের নাম। পার্থেনন হচ্ছে একটা মন্দিরের নাম আর পেরিক্লিস হচ্ছে একজন রাজার নাম। তো দ্য পার্থেনন ইজ সেট ইরেক্ট ইন দ্য এজ অফ পেরিক্লিস। তাহলে পেরিক্লিসের সময় পার্থেনন মন্দিরটা নির্মাণ করা হয়েছে বলা হয়। ঠিক আছে? তাহলে অপশন এতে আছে টু বি টু বি ইরেক্টেড, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। আর এটা হচ্ছে টু হ্যাভ বিন ইরেক্টেড, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। এখন কোনটা নিবা, সিম্পল নাকি পারফেক্ট? তো আমরা নিব পারফেক্ট। কারণটা হচ্ছে এই মন্দির কি নিজে নিজে নির্মাণ করতে পারে? তাহলে মন্দিরকে নির্মাণ করা হয়েছে নাকি কেউ একজন নির্মাণ করেছে, তাহলে এটা প্যাসিভ হবে। The Parthenon is said বলো টু হ্যাভ বিন ইরেক্টেড ইন দ্য এজ অফ পেরিক্লিস। রাজা পেরিক্লিসের সময়ে পার্থেনন মন্দিরটি নির্মাণ করা হয়েছে বলা হয়। তাহলে রাজা পেরিক্লিস কি এখন আছেন? নাই, তার মানে অতীতকালকে বোঝাচ্ছে। তাহলে কোনো বাক্যে অতীতকালকে বোঝালে অথবা অতীতকালকে নির্দেশ করে এমন কিছু বোঝালে অথবা অতীতকালের উল্লেখ থাকলে ওই বাক্যে টু এর পরে আমরা সিম্পল ইনফিনিটিভ না নিয়ে পারফেক্ট ইনফিনিটিভ নেব। ঠিক আছে? আমরা পরীক্ষার জন্য সিম্পল, বেয়ার এবং পারফেক্ট, সিম্পল, বেয়ার এবং পারফেক্ট এই তিনটে একদম ঠুটস্থ করে ফেলবো। ঠিক আছে? কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। সিম্পল, বেয়ার, পারফেক্ট এই তিনটাতে কোনো ফাঁকি দেওয়া যাবে না, একদম ডিটেইল পড়তে হবে, ডিটেইল। এবার লেখো জিরান্ড এবং পার্টিসিপল। আমরা এখানে বিশেষ করে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলটাকে হাইলাইট করবো। হ্যাঁ, ঠিক আছে? জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। তো লেখো জিরান্ড মানে কি? বার প্লাস আইএনজি বলো জিরান মানে কি? বার প্লাস আইএনজি কিসের কাজ করে? বলো নাউনের কাজ করে।
এটাকে এক ধরনের ভার্বাল নাউন বলা হয়। জিরানকে কি বলা হয়? ভার্বাল নাউনও বলা হয়। এবার লেখো আমরা আলোচনা করি যদি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি। সাধারণত কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করে? সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। প্রেজেন্ট পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। আমরা প্রগ্রেসিভে যাই না, কারণ আমাদের সিম্পল ইনফিনিটিভ, বেয়ার অ্যান্ড পারফেক্ট ইনফিনিটিভ তিনটেই যথেষ্ট পরীক্ষাতে, এই তিনটার মধ্যে থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। হ্যাঁ, ঠিক আছে। প্রগ্রেসিভ মানে এটা আসবে না পরীক্ষা, এই জন্য আর এটা ইয়ে করলাম না, নামটা দিয়ে রাখলাম মাত্র। হ্যাঁ, প্রগ্রেসিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, টু বি ডুইং। বলে হি অ্যাপিয়ার্স টু বি ডুইং, মনে হচ্ছে সে করছে। ঠিক আছে, ওইটা আসবে না পরীক্ষা, এই জন্য আর দিলাম না। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। ওকে, এবার লেখো আমরা একটা পয়েন্ট, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায়। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায়। তাহলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায় লেখো। এবার লেখো ডিটারমিনার এবং নাউনের মাঝে আইএনজি যুক্ত ভার্ব থাকলে নাউন এবং আইনযুক্ত ভার্বের সাহায্যে নিচে যেভাবে বলো ভার্বাল নাউন এবং জিরান থাকলে আনসার হবে ভার্বাল নাউন। হ্যাঁ, ভার্বাল নাউন এবং জিরান থাকলে আনসার হবে ভার্বাল নাউন। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝে আইএনজি যুক্ত ভার্ব থাকলে নাউন এবং আইএনজি যুক্ত ভার্বের সাহায্যে নিচে যেভাবে দেখানো হয়েছে সেভাবে একটি বাক্য তৈরি করবে, সেভাবে একটি বাক্য তৈরি করবে। এবার লেখো বাক্যটি যদি কারেক্ট হয়, অর্থাৎ
নাউন যদি ভার্বের কাজটি করে তাহলে আইএনজি যুক্ত ভার্বটি হবে পার্টিসিপল। বই নিয়ে আসছি কিনা দেখো তো। এই তাহলে আইনযুক্ত ভার্বটি হবে পার্টিসিপল, অর্থাৎ লেখাটা লেখো, তারপর আমরা ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। আর লেখো নাউন যদি ভার্বের কাজটি না করে, নাউন যদি ভার্বের কাজটি না করে তাহলে আইনযুক্ত ভার্বটি হবে, বলো, জিরান্ড, অর্থাৎ ভার্বাল নাউন। নাউন যদি ভার্বের কাজটি না করে, নাউন যদি আইএনজি যুক্ত ভার্বের কাজটি না করে তাহলে আইনযুক্ত ভার্বটি হবে জিরান্ড, অর্থাৎ ভার্বাল নাউন। আমরা যেটা বলেছি লিখেছি এটা একটু ভালো করে সবাই রিপিট করো। সবাই একটু পরে বলো কি কি লেখছো। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দিই। যেমন দেখো, মনে করো এ it is a flying বার্ড। এখানে ফ্লাইংটা কি? তাহলে ইট ইজ এ ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইংটা কি, তাই না? তাহলে প্রথমে আমরা অপশন নেই, আমরা দেখি। তাহলে এইটা হচ্ছে ডিটারমিনার, বার্ড হচ্ছে নাউন। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আইএনজি যুক্ত ওয়ার্ড আছে নাকি? তাহলে এটা কি, এটা তাহলে কি হবে নাকি? তাহলে আমরা প্রথমে দেখব। তাহলে অপশানে দেওয়া আছে, মনে করো অপশানে দেওয়া আছে জিরান, বিতে দেওয়া আছে মনে করো পার্টিসিপল। তাহলে আমাদের এই জিরান্ড হবে না পার্টিসিপল হবে? তাহলে এটা বের করার জন্য আমরা কি করব, টেকনিক কি? তাহলে নাউনটাকে আমরা কি করব, নাউন এবং আইনযুক্ত ভার্বের সাথে যে বাক্য, কিভাবে? তাহলে আমরা বাক্যটা তৈরি করি, নাউনটাকে সাবজেক্ট করি। তাহলে একটা স্ট্রাকচার লেখো, এ বার্ড অথবা দি বার্ড, যে কোনো একটা বলতে পারো। নাউনটার আগে, নাউনটা যদি সিঙ্গুলার হয় তার আগে একটা আর্টিকেল নাও, এ অথবা দি নাও, এ বার্ড, আর এটার সাথে আইনজি আছে। তাহলে ভার্বের সাথে আইনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স করার নিয়ম কি? তার আগে একটা এমিজার লাগে। তাহলে এ বার্ড ইজ, বলো, ফ্লাইং। এবার বলো এ বার্ড ইজ ফ্লাইং। বলো এই ফ্লাইং এর কাজটা কি এই নাউনে করছে কিনা দেখো। এ বার্ড ইজ ফ্লাইং, একটি পাখি উড়ছে। তার মানে এই ফ্লাইং এর কাজটা কি নাউনে করছে নাকি করছে না? করছে। তাহলে নাউন যদি ফ্লাইং করে থাকে তাহলে এটা কি? বলো পার্টিসিপল। তাহলে এ বার্ড ইজ ফ্লাইং, তাহলে ফ্লাইং এর কাজটা নাউনে করছে, তার মানে বাক্যটা কারেক্ট। তাহলে বাক্যটা যদি কারেক্ট হয় তাহলে এটা পার্টিসিপল। আর যদি আমি যদি বলি যে ইট ইজ এ ফ্লাইং, বলো ফ্লাইং স্কুল,
বলো ফ্লাইং, ইট ইজ এ ফ্লাইং স্কুল। বলো জিরান, বিতে হচ্ছে পার্টিসিপল। তাহলে টেকনিকটা অ্যাপ্লাই করি, ইট ইজ এ ফ্লাইং স্কুল, টেকনিক অ্যাপ্লাই করো। তাহলে স্কুলটাকে আমরা বলবো স্কুলটাকে সাবজেক্ট করলে এ স্কুল ইজ ফ্লাইং। বলো স্কুল কি ফ্লাইং করছে? বলো এ স্কুল ইজ ফ্লাইং। তাহলে এই ফ্লাইং এর কাজটা কি স্কুলে করছে? স্কুল কি ফ্লাই করতে পারবে? সম্ভব? অসম্ভব। তাহলে ফ্লাইং এর কাজটা স্কুল করছে না। বলো স্কুল উড়ছে, স্কুল কি উড়ছে? এই উড়ার কাজটা কি স্কুলে করছে? করছে না। তাহলে তার মানে কি জিরান্ট। তার মানে যদি অপশানে জিরান্ট এবং নাউন থাকে, ভার্বাল নাউন থাকে, তাহলে আনসার হবে ভার্বাল নাউন। আর এখানে পার্টিসিপলের সাথে যদি অপশানে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে পার্টিসিপল না নিয়ে নিবা আনসার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো যেটা পার্টিসিপল সেটাকে বলবো অ্যাডজেক্টিভ যদি অপশানে অ্যাডজেক্টিভ থাকে। আর যেটাকে তুমি বলছো জিরান, তুমি সেটাকে বলবা নাউন বা ভার্বাল নাউন। ঠিক আছে? তাহলে বাক্যটা কারেক্ট হলে বলো পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, আর বাক্যটা যদি ভুল হয় তাহলে জিরান বা ভার্বাল নাউন। তাহলে বাক্যটা কারেক্ট কীভাবে করবা? তাহলে ভার আর নাউন এবং আইনযুক্ত ভার্ব দিয়ে একটা কন্টিনিউয়াস টেন্স গঠন করবা। কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, নাউন এবং আইনযুক্ত ভার্ব দিয়ে একটা কন্টিনিউয়াস টেন্স গঠন করবা। যদি বাক্যটা কারেক্ট হয় তুমি দেখবা আইনযুক্ত ভার্বটা নাউনের কাজটা করছে কিনা। যদি করে তাহলে পার্টিসিপল, না করলে জিরান। ঠিক আছে? যেমন দেখো মনে করো এ ওয়াকিং স্টিক। তাহলে ওয়াকিংটা কি জিরান নাকি পার্টিসিপল? তাহলে তুমি বাক্য করো এ স্টিক। তাহলে বাক্য করো স্টিকটাকে নাউন করলে এ স্টিক। বলো এ স্টিক ইজ ওয়াকিং। বলো লাঠি কি হারছে? তাহলে এ স্টিক ইজ ওয়াকিং, একটা লাঠি হারছে। লাঠি কি হারতে পারে? বলো লাঠি কি হারতে পারে? পারে না। তাহলে কি হবে এটা? বলো এটা হবে জিরান্ট। আবার যদি বলে যে এ, বলো এ রিডিং রুম, তাহলে রিডিং আছে নাকি? তাহলে এ এবং রুমটাকে নাউন করলে বলো এ রুম, বলো ইজ রিডিং। বলো এ রুম ইজ রিডিং। বলো একটা রুম পড়তেছে, রুমে কি পড়তে পারে? বলো রুম কি পড়তে পারে? পারে না। তাহলে কি হবে? বলো জিরান্ট। যদি বলে যে এ স্লিপিং এ স্লিপিং ডগ, বলো এ ডগ ইজ স্লিপিং। বলো একটি কুকুর ঘুমাচ্ছে। কুকুর কি ঘুমাইতে পারে? কুকুর ঘুমাইতে পারে নাকি পারে না? তাহলে পার্টিসিপল। আর যদি অপশানে এই পার্টিসিপলের সাথে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। যদি অপশানে পার্টিসিপলের সাথে যেটাকে পার্টিসিপল বলছো তার সাথে যদি অপশানে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ না থাকলে আনসার হবে পার্টিসিপল। হ্যাঁ, ঠিক আছে? বলো যে এ স্লিপিং, বলো এ স্লিপিং ড্রেস। তাহলে বলো এ ড্রেস বলো পোশাক ঘুমাচ্ছে। পোশাক কি ঘুমাইতে পারে? বলো পোশাক কি ঘুমাইতে পারে? বলো পোশাক কি ঘুমাইতে পারে? পারে না। তাহলে এটা কি হবে? বলো জিরান্ট। আর এখানে ডগে ঘুমাইতে পারে, তাহলে কি হবে? পার্টিসিপল। ঠিক তেমনি হবে বলো এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। রোলিং,
সো এ রোলিং স্টোন, তাহলে স্টোনটাকে করলে কি হয়? এ স্টোন, বলে এ স্টোন ইজ রোলিং। এ রোলিং স্টোন মানে কি? স্টোনটা রোলিং করছে। এ ফ্লাইং বলো এ রোলিং মুভিং ফ্যান মানে কি? দ্য ফ্যান ইজ মুভিং। এ ফ্লাইং বার্ড মানে বার্ড ইজ ফ্লাইং। তাহলে রোলিং স্টোন মানে কি? ঘূর্ণায়মান পাথর। বলো ঘূর্ণায়মান পাথর, যেই পাথর ঘুরতেছে। বলো ঘূর্ণায়মান পাখা। এ মুভিং ফ্যান, তাহলে এ মুভিং ফ্যানের মধ্যে ফ্যান ঘুরতেছে, তাহলে এ রোলিং স্টোনের মধ্যে স্টোন ঘুরতেছে, তাই না? তাহলে এ রোলিং স্টোনে এ স্টোন ইজ রোলিং, তাহলে রোলিং এর কাজটা স্টোনে করছে। তাহলে অপশানে আছে কি? এতে আছে জিরান, বিতে আছে নাউন, সিতে আছে মনে করো পার্টিসিপল। এখন যদি অন্য কিছু না থাকে এটা পার্টিসিপল। এখন যদি এই পার্টিসিপলের সাথে যদি অপশানে থাকে অ্যাডজেক্টিভ, এই পার্টিসিপলের সাথে এটাকে আমরা, এটা কি পার্টিসিপল, যে এ স্টোন ইজ রোলিং মানে এ স্টোন দ্যাট রোলস। এ স্টোন ইজ রোলিং মানে কি? এ স্টোন দ্যাট রোলস, যেই পাথর ঘুরে। তাহলে অ্যাডজেক্টিভটা কি? নাউনটাকে ডেসক্রাইব করে, এ স্টোন দ্যাট রোলস অথবা এ স্টোন ইজ রোলিং। এটাকে অনেকভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। তো এই পার্টিসিপলের সাথে যদি অপশানে অ্যাডজেক্টিভ থাকে আনসার কি হবে? অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে পার্টিসিপল। বলো যদি চারটা উত্তরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে আনসার হবে পার্টিসিপল। যদি অপশানে অ্যাডজেক্টিভ না থাকে তাহলে আনসার হবে পার্টিসিপল। ঠিক আছে? তাহলে এটা আনসারটা অবশ্যই দেখে বিভিন্ন গাইডে কিন্তু অ্যাডজেক্টিভ পার্টিসিপল যেখানে আছে সেখানে পার্টিসিপল আনসারটা নিতে হবে অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। বলো পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভ হয় তখন তাকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে এটা আলোচনা করেছি। হ্যাঁ, ঠিক আছে? এখন অনেক সময় দেখো বাক্যটা এইভাবে দিতে পারে। বলো পরীক্ষা আসলো এডুকেশন, বলো এডুকেশন ইজ হ্যাঁ বই আনতে গেছে। এডুকেশন ইজ এনলাইটেনিং। বলো পরীক্ষা আসছে এনলাইটেনিং কি? জিরান পার্টিসিপল। তাহলে এডুকেশন ইজ এনলাইটেনিং। এখন বলো এডুকেশন ইজ এনলাইটেনিং, এই বাক্যে এডুকেশনটা কি? বলো নাউন। তাহলে আমি কি বলছি? নাউন এবং আইনযুক্ত ভার্ব মিলে বাক্য তৈরি করবে। তাহলে এখানে অলরেডি বাক্যটা করে দেওয়া আছে, নাউন এবং আইনযুক্ত ভার্ব দিয়ে বাক্যটা অলরেডি করে দেওয়া আছে। তাহলে এটা কি পার্টিসিপল নাকি জিরান? তাহলে তুমি কি করবা? তো তুমি দেখো এই নাউনটা এই আইনযুক্ত ভার্বের কাজটা করছে কিনা। বলো এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা আলোকিত করছে। তো শিক্ষা কি আলোকিত করতে পারে নাকি পারে না? তাহলে এনলাইটিং এর কাজটা কি এডুকেশনে করছে নাকি করছে না? করছে। তাহলে জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? ঠিক আছে? তাহলে এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং করছে। ঠিক আছে? ওকে, এইভাবে আমরা জিরান পার্টিসিপল সহজেই চিনতে পারি। মানে এই টেকনিকটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা জিরান হবে না, পার্টিসিপল হবে। কারণ যে এডুকেশন তো এনলাইটিংয়ের কাজটা করছে, তাহলে পার্টিসিপল। তার মানে পার্টিসিপলের সাথে অ্যাডজেক্টিভ থাকলে আনসার হবে অ্যাডজেক্টিভ। যদি অপশানে অ্যাডজেক্টিভ থাকে আনসার হবে অ্যাডজেক্টিভ। এটা আরেকটা কৌশল আছে। এইভাবে যদি বাক্য দেওয়া থাকে, যদি অলরেডি বাক্য দেওয়া থাকে, এটা পার্টিসিপল হবে না জিরান হবে। তাহলে কি করবা? এই বি ভার্বের জায়গায় তুমি কি করবা? তুমি বলবা সিম ভেরি মাচ। এখানে এডুকেশন যদি কথাটাকে এইভাবে লেখো, এডুকেশন, বলো বি ভার্বের জায়গায় সিম ভেরি মাচ। এডুকেশন যেহেতু এটা নাউন সিঙ্গুলার, তাহলে সিমস হবে, সিমস লেখো ভেরি মাচ
বলো এনলাইটেনিং। তাহলে বি ভার্বের জায়গায় সিম ভেরি মাচ বসালে, দেখো বি ভার্বের জায়গায় যদি সিম ভেরি মাচ বসালে বাক্যটা কারেক্ট হয়, সেই বাক্যে আইনযুক্ত ভার্বটা অবশ্যই পার্টিসিপল। বলো পরীক্ষা, শুদ্ধ পরীক্ষার আরেকটা সিস্টেম, বি ভার্বের জায়গায় মানে এমিজার ওয়াজারের জায়গায় সিম ভেরি মাচ বসালে যদি বাক্যটি কারেক্ট হয়, তাহলে ওই বাক্যে আইনযুক্ত ভার্বটি অবশ্যই পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ। বলো এডুকেশন ইজ এনলাইটেনিং, তাহলে ইজের জায়গায় বসালাম সিমস ভেরি মাচ। বলো এডুকেশন সিমস ভেরি মাচ এনলাইটেনিং। বলো এডুকেশন সিমস ভেরি মাচ এনলাইটেনিং, শিক্ষাকে খুবই কি আলোকময় মনে হয়, ঠিক আছে। বার্ডস আর ফ্লাইং, তাহলে বার্ডস আর ফ্লাইং একই কথা। সিঙ্গেল হইলে তুমি আর্টিকেলটা নিবা, আর নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আর্টিকেল নেওয়ার দরকার নাই। হ্যাঁ, বলো ফ্লাইং বার্ডস, বলো বার্ডস আর ফ্লাইং। বার্ডস নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আর্টিকেল দরকার নাই। বলো ফ্লাইং বার্ডস মানে কি, বার্ডস আর ফ্লাইং। আর যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল থাকবে এ ফ্লাইং বার্ড, ঠিক আছে। তাহলে এ বার্ড ইজ ফ্লাইং। বলো এডুকেশনের নিচে দেখ দিলে এটা নাউন, কারণ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন হয়। বলো ভার্বের সাবজেক্ট কে হয়? এই ভার্বের সাবজেক্ট কে হয়? নাউন হয়। নাউনে ভার্বের সাবজেক্ট হয়, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না। আর এডুকেশন তো পরীক্ষা দাগ দিবে না, এডুকেশন এটা দাগ দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, ঠিক আছে। প্রশ্ন করতে এত তো তুমি যেভাবে চিন্তা করছো প্রশ্নকর্তা এইভাবে চিন্তা করবে না। বিসিএস এর প্রশ্ন এইভাবে চিন্তা করে প্রশ্ন হয় না, ঠিক আছে। প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করতে পারাটা একটা বুদ্ধিমত্তা, যোগ্যতার পরিচয়। যে এনলাইটেনিং হবে না, বলো পার্টিসিপলের আগে আর্টিকেল বসে না। বলো এনলাইটিং এর পরে যদি একটা নাউন থাকতো তাহলে আর্টিকেল বসতো। হ্যাঁ, বলো এন এনলাইটেনিং এডুকেশন। বলো উই নিড, বলো এনলাইটেনিং এডুকেশন। বলো আমাদের এমন শিক্ষা দরকার যে শিক্ষা আলোকিত করে, এনলাইটেনিং এডুকেশন। তাহলে এনলাইটেনিং এডুকেশন মানে কি, এডুকেশন ইজ এনলাইটেনিং। বলো এনলাইটেনিং এডুকেশন তার মানে কি, এডুকেশন ইজ এনলাইটেনিং। ঠিক আছে। যেমন দেখো বলো দ্য সিচুয়েশন ইজ, বলো অ্যালার্মিং। কাটার এরকম কেন, কোথায় ঘষা করছে? বই কালারটা নষ্ট কি করেছে যে, অন্য একটা ভালো দিকে দিতে বল না, ভালো দিকে দেখে দাও। ওইটা হচ্ছে তো, এটা এরকম কেন এগুলো, এটা কেমন হচ্ছে? ওকে, এই তোমাদেরকে আমার বইটার কালারটা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ প্লিজ অ্যাটেনশন প্লিজ, তোমরা একটু সবাই একটু লক্ষ্য করো। বইটা একটু দেখাই দিই, বইটা চলে আসছে অলরেডি। তোমরা একটু বইয়ের কালারটা একটু দেখবা কেমন হচ্ছে বইয়ের কালারটা। সুন্দর স্যার, অনেক সুন্দর, কালারটা কি পছন্দ হয়েছে তোমাদের? অসাধারণ স্যার, অনেক সুন্দর লাগছে স্যার। অনেক স্যার সুন্দর। বিদেশিদের মতো কালারটা হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার অদিতি স্যার অদিতির মতোই লাগতেছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, বইয়ের সুন্দর। মোটামুটি কলবর বুঝতে পারছো, সাইজ দেখো, বইয়ের সাইজ দেখো, ঠিক আছে। জি স্যার। কি স্যার সাইজ ঠিক আছে, বই কি পোর্টেবল, বহনযোগ্য, 516 Yes, sir. পৃষ্ঠা, 516 পৃষ্ঠা বই। প্রত্যেকটা পেজে যেমন এই যে দেখো সূচিপত্র আছে, সূচিপত্রের মধ্যে উল্লেখ করে দিয়েছি তুমি কি কি পড়বা। যেমন ডিটেল মনে করো ক্লজের মধ্যে লিখে এসেছি, ক্লজ এন্ড সেন্টেন্সেস, ডিফিনিশন, ফাইনাইট বার, নন ফাইনাইট বার, রিলেশন বিটুইন ক্লজ এন্ড সেন্টেন্স, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড সিম্পল সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। হ্যাঁ, ওইটা দেখা যাচ্ছে না, অ্যাডভার্বিয়াল ক্লজ, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, কারেকশন অন ক্লজেস, এক্সারসাইজ। হ্যাঁ, একদম বিস্তারিতভাবে দেওয়া আছে সব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার বই দেখে মনে হচ্ছে একটু পড়ি। মানে মানে পছন্দ হয়, বইটা কি পছন্দ হয়েছে কালারটা?
জি স্যার জি স্যার লোভনীয় আশা করছি বইয়ের কালারের পরে ভেতরের অংশটুকু পছন্দ হবে ইনশাআল্লাহ। ভেতরের অংশটুকু পছন্দ হবে। অবশ্যই স্যার অনেক সুন্দর হয়েছে স্যার তোমাদের আরেকটা তথ্য দেই। এই বইয়ের মধ্যে আমি প্রথম মনে করো এক্সারসাইজ এমসিকিউ প্রশ্ন আছে না, এমসিকিউ প্রশ্নের মধ্যে ব্যাখ্যা হিসেবে আমি কিউআর কোডে ব্যাখ্যাগুলো দিয়েছি, কিউআর কোডে। কারণ বইয়ের সাইজটা এখানে শুরু হয়ে গেছে এই কারণে, বড় হয় না এই কারণে আমি ব্যাখ্যাগুলো কি করছি, আমি ব্যাখ্যাগুলো সরাসরি এতে না দিয়া ওই কিউআর কোডে ব্যাখ্যাগুলো দিয়েছি। হ্যাঁ, তোমার মোবাইলে এই যে কিউআর কোড, এই যে দেখো কিউআর কোড, এই যে দেখো কিউআর কোডে ব্যাখ্যাগুলো দিচ্ছে, কিউআর কোডে ব্যাখ্যাগুলো দিয়েছি, ঠিক আছে? জি স্যার একদমই স্যার, খুব তাহলে সুন্দর যেই হয়েছে। প্রশ্নের ব্যাখ্যা দরকার এখানে কিউআর কোডে তুমি ইয়ে দিলেই তুমি ব্যাখ্যাটা চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে? খুব কাজ হয়েছে স্যার। ওকে, এখানে দেখো এই এমসিকিউ স্যার প্রশ্ন খুব আছে। ইউনিক হয়েছে এই সিস্টেমটা, হ্যাঁ। খুব ইউনিক। তারপরে মনে করো এখানে, হ্যাঁ তুমি লক্ষ্য করো এখানে জাস্ট এই যে ভার্বের উপর দেখো, ভার্বের এই যে পড়াইছি আজকে দেখো বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ পড়াইতে যে বেয়ার ইনফিনিটিভ তোমাদের পড়াইছি আমি 2টা পয়েন্ট, তাই না? কিন্তু এখানে আমি দিয়েছি 8টা পয়েন্ট, এখানে 8টা পয়েন্ট নিয়ে আসছি বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? হ্যাঁ, এখানে সব ডিটেল দিয়েছি এমন সব ইয়ে করে, ঠিক আছে? আশা করছি স্যার বইটা, হ্যাঁ এরকম এই বইটা যদি স্যার 5 বছর আগে বের হইতো তাহলে কত পজিটিভ ছিল আমাদের জন্য। হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করেছি ভালো দেখো, একটা- আমি দেখো এই বইয়ের মধ্যে অন্যরা যেটা 400-500 টাকা বেচে সেই বইয়ের সবগুলো আমি নিয়ে আসছি। আর লিটারেচারে লক্ষ্য করো, লিটারেচারে আমি তোমাদের যেটা লিটারেচারে আনছি এই বকবলিতে দেখো, বকবলিতে দেখো এখানে আমি কি করছি, এখানে দিছি আর দেখো বকবলিতে একদম ইয়ে করে দিছি, একটা ওয়ার্ড দিছি, এই ওয়ার্ড দিলাম, তার ইংলিশ মিনিংটা দিছি, তার সিনোনিমটা দিছি, বাংলা মিনিংটা সহ দিয়েছি। ওয়ার্ডের মিনিং, ওয়ার্ডের মিনিং এবং বাংলা মিনিং সহকারে দিয়েছি। একদম এটা একদম রিটেন পর্যন্ত কাজে লাগবে এগুলো, ঠিক আছে? আপনার 400 ওয়ার্ড আসছে না এখানে? 400 ওয়ার্ডের ম্যাক্সিমাম আছে এখানে, 400 ওয়ার্ডের ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? ওয়ার্ড ফরমেশনের প্রত্যেকটা রুল আছে, ঠিক আছে? এরপর তোমার লিটারেচারে দেখো, লিটারেচারে আমি আপনি যেভাবে দেন এই যে লেকচার দেন এইভাবে কি আছে নাকি? এই যে হ্যাঁ, আমার যেভাবে লেকচার দেই তার চেয়ে আরো ডিটেল আছে, আরো গুছানো আছে, ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যাঁ, এটা কি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়া যাবে? আরে আবার জিগায় কি কয় না কয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন জন্য না পড়লে এটা লেখে তো আছে কার জন্য, লেখা আছে ফর বিসিএস, ব্যাংক, মেডিকেল এক্সামিনেশন, হ্যাঁ মেডিকেল এক্সামিনেশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য যে কোনো প্রাইমারি অ্যাডমিশন থেকে যে কোনো অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ হ্যাঁ স্যার পরীক্ষার জন্য স্যার আপনি যে রুলগুলো দিবেন স্যার এগুলোই পড়বো নাকি স্যার বইয়ের যেগুলো আছে ওগুলো সব পড়বো স্যার? আমি আবারও বলছি, বইটা যদি পড়তে পারো তোমার জীবনে আর কোনো দ্বিতীয় বই পড়া লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এটা তোমার নিজস্ব বিষয়, ক্যাপাসিটি অনুযায়ী পড়বা, ঠিক আছে? আমি ক্লাসে দিচ্ছি তোমাকে ইম্পর্টেন্ট অংশটুকু, যেটা না দিলেই নয়, ঠিক আছে? আর বইয়ের মধ্যে সব পয়েন্ট চলে আসছে, কারণ বইয়ের মধ্যে তুমি বিস্তারিত যদি পড়তে চাও তাহলে বইয়ের মধ্যে সব পাবে। হ্যাঁ, ঠিক আছে? এভরি ইনস এন্ড আউটস, মনে করো ক্লজ থেকে প্রশ্ন আসবেই, তাহলে ক্লজ থেকে আমি যা দিয়েছি ওই পয়েন্টের সব বিস্তারিত দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন স্যার, স্যারে কোনো আজারে জিনিস পড়ায় না, আজারে জিনিস বইয়ে লিখে নাই। যা আর আমি আজারে জিনিস, শুনো আরেকটা জিনিস, এমন কোনো বইয়ে তথ্য দেই নাই যেই তথ্য তোমার কাজে লাগবে না, এটা নিশ্চিত রাখো। হ্যাঁ, কোনো তথ্য দেই নাই। বইটা বাবারে আমার মুখের কথা শোনো নাই, বইটা তো দেখছো এবং বইটা পড়ো, ঠিক আছে? আরে বাবা 270 টাকা, হ্যাঁ এটা বোধহয় খুব বেশি টাকা না, আমার জন্য এইটুকু যদি রিস্ক না নিতে পারো তাহলে আমি তো ব্যক্তিটা আছি। পাবো কি স্যার? পাওয়া যাবে 23 তারিখে পাওয়া যাবে। স্যার এটা কি অনলাইনে অর্ডার করা যাবে না বইটা? হ্যাঁ যাবে, অনলাইনে অর্ডার করা যাবে। স্যার বইটা কি দিনাজপুরে পাওয়া যেতে পারে? অনলাইনে পাবা, আপাতত অনলাইনে পাবা, অনলাইনে দিও। আর দিনাজপুরে যাইতে মনে করো 23 তারিখে পাবা না, হয়তো 24 তারিখ বা 25 তারিখ পাবা। স্যার অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে অর্ডার করব? অনলাইনে আমাদের ওই যে হটলাইন আছে তো, 540 হটলাইন আছে, অথবা আমি স্যার মিউট হয়ে গেছেন। আর সাউন্ড আসে না, ওইটাতে আপনি মিউট হয়ে গেছেন স্যার। অনলাইনে আমার পেজে একটা দিয়ে দেব, অনলাইনে আমার পেজে একটা পোস্ট দিয়ে দেব, ওই পোস্টে তোমার যোগাযোগ করলে অনলাইনে এটা পাবা। ওকে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর হয়েছে। ওকে, বইটা হাতে আসছে তো এইজন্য আবেগটা সামলাতে পারলাম না, তোমাদের না দেখাই পারলাম না, তোমরা আবার মনে করো না আমি সব। স্যার কনগ্রাচুলেশন। না স্যার ওকে, ভালো হয়েছে স্যার, সবকিছুর একটা মানে কিছু আবেগ থাকে তো, আবার তোমরা মনে করো না যে আমি তোমাদের সময় নষ্ট করছি, এরকম মনে করছো? স্যার আমাদেরও আবেগ আছে, স্যার আমরাও তো আবেগ আছে তাই না? হ্যাঁ, একটা তো পরিশ্রম করেছি, শ্রম দিয়েছি তো এইজন্য বলছি আর কি। হ্যাঁ,
স্যার বইটা দেখায় আরো অস্থিরতা ধরাই দিলেন ভিতরে স্যার। জি স্যার, কালকের মধ্যে কেমনে পাবো এটাই ধরে চিন্তা। নাই, একটা বইকে বই মনে করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছি, ঠিক আছে? আমি চেষ্টা করেছি বাংলাদেশে যেন একটা বই করে ছেলেমেয়েরা যেন বলে একটা বই পড়ছে, গাইড পড়ছে, বইটা বই পড়ছে। বইটা দেখতে স্যার ছোট হওয়াতে পড়ার একটা মানে পড়ার একটা ইচ্ছা জাগতেছে ছোট হওয়াতে। স্যার আমরা যেন 23 তারিখে পাই স্যার, এই ব্যবস্থাটা একটু করেন স্যার। 23 তারিখে অন্যান্য বইগুলো তো অনেক 23 বড়, তারিখে এই পাবা, বইটা 24 অনেক তারিখের ছোট। মধ্যে সব জায়গা পাবা। ওকে, প্রাইসটা তোমাদের প্রাইসটা আমি তো বলছি এইটা 200, কালকে তো বলতো, আজকে বলে তো লাভ নেই, প্রাইস হচ্ছে 270 টাকার মতন রাখছি। হ্যাঁ ঠিক আছে, এই প্রাইসটা বলতে তোমরা বিয়ার করতে পারবা না? জি স্যার। জি স্যার, স্যার 500 টাকা দিয়েও বই কিনছি স্যার। এই দেশে বই লেখার দরকার নেই, তাহলে এইটুকু যদি একজন লেখক হিসেবে আমি ডিমান্ড না করতে পারি, তাহলে আর দরকার নেই, বইয়ের দরকার, এত পরিশ্রম করার কোনো দরকার নেই। স্যার বইয়ের দাম ঠিক আছে স্যার 500 টাকা দিয়েও স্যার বই কিনছি স্যার, এটা তো স্যার কোনো ব্যাপার না। এটা অনেক রিজনেবলই হইছে। আচ্ছা চলে আসি তাহলে আমরা। ওকে, অর্ডার না 300 টাকা করবো না বাবা, করোনাকালে আমি বলে দিছি এত দাম ইয়ে করবো না, ছেলেমেয়েদেরকে আমি সাফার করাবো না, বা আমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হোক, আমি চাই না। ঠিক আছে, যে বলছেন 300 টাকা করেন সে 300 টাকা দিয়ে কিনে। শিক্ষক মানুষ, গায়ের আমরা খুব পাতলা, ঠিক আছে, আজে বাজে কথা শুনতে পারি না। তাহলে সিচুয়েশন ইজ অ্যালার্মিং, দেখো এখানে অ্যালার্মিংটা কি পার্টিসিপল না জিরান? তো লক্ষ্য করো, এই সিচুয়েশন ইজ অ্যালার্মিং, সিচুয়েশনটা কি নাউন? বলো এই নাউনটা কি অ্যালার্মিং এর কাজটা করছে? বলো the situation is alarming, বলো an alarming situation, বলো alarming situation, তাহলে an alarming situation, তাহলে situation is alarming মিলছে না? বলো the situation is alarming, এটাকে এইভাবে লিখলে an alarming situation, বলো situation is alarming মিলছে? বলো পরিস্থিতি ভয়াবহ নাকি? তাহলে এটা কি পার্টিসিপল না জিরান্ট? অথবা সিমস, এই দা সিমস লেখো, সিমস, দেখো দা সিচুয়েশন সিমস, বলো ভেরি মাচ অ্যালার্মিং, এই যে দা সিচুয়েশন সিমস ভেরি মাচ অ্যালার্মিং। ওকে, তাহলে এটা কি পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ? ঠিক আছে, অনেকে বলছে সুইমিং, দেখো এ সুইমিং, বলো এ সুইমিং পুল, বলো পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং। বলো পুকুর সাঁতার কাটছে, পুকুরে কি সাঁতার কাটতে পারে? বলো পুকুরে কি সাঁতার কাটতে পারে? এ সুইমিং পুল, বলো পুল ইজ সুইমিং, বলো পুলে কি সাঁতার কাটছে, পুকুরে সাঁতার কাটতে পারে না? তাহলে এটা কি জিরান। আর যদি বলছে এ সুইমিং স্নেক, a swimming snake, বলো a snake, বলো is swimming, বলো একটা সাপে সাঁতার কাটছে, বলো সাপে কি সাঁতার কাটতে পারে নাকি পারে না? পারে। তাহলে জিরান নাকি পার্টিসিপল? পার্টিসিপল। তোমরা কি বুঝছো নাকি আমি বুঝলাম? সবাই বুঝছো তো নাকি? সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আমরা পরের ক্লাস থেকে বাকি অংশ, পরের ক্লাসটা বাকি ক্লাসটা পরের অংশে আলোচনা হবে, পরের ক্লাস।